নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। প্রতিনিয়ত আপনাদের ফোন আমরা পাচ্ছি, কোনো ফোন ধরতে পাচ্ছি, কোনো ফোন ধরতে পাচ্ছি না। কিভাবে এনুমারেশন ফর্ম, এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ফর্ম কিভাবে পূরণ করা হবে সেটা নিয়ে নিরন্তর আপনারা প্রশ্ন করছেন এবং স্বাভাবিকভাবে আপনারা যে সংকটে পড়ছেন, যে সমস্যায় পড়ছেন, সেই সমস্যার নিরসনের জন্য আপনাদের ফোন। আমি আজকে এই প্রতিবেদনে আপনাদের কাছে এসআইআর ফর্মের দেখুন, বারবারই বলেছি তিনটে পার্ট আছে। একটা পার্ট হচ্ছে এইটা, মানে প্রথম ওপরেরটা 2025-এ ভোটার লিস্ট অনুযায়ী নাম থাকলে এই পার্টটা আপনাকে পূরণ করতে হবে। আজকে আমি এই নিয়ে বিশদে কিছু বলবো না, কারণ এটা আপনারা সবাই জেনেছেন, তাহলে পরে আবার আলাদা করে ব্যাখ্যা করব। কিন্তু এই পার্ট নাম্বার 2, পার্ট নাম্বার 3 কেন আপনাকে পূরণ করতে হবে, কিভাবে পূরণ করতে হবে, এবং গতকাল প্রতিবেদন পেশ করার পর অনেক ফোন আপনারা করেছেন, যে ফোনগুলোতে এমন কিছু প্রশ্ন করেছেন যে প্রশ্নগুলোর উত্তর হয়তো গতকাল আমরা দিইনি। প্রথম কথা হচ্ছে, ফর্মটাকে তিনটে ভাগে ভাগ করতে হবে। একটা পার্ট হচ্ছে প্রথম পার্ট, 2025-এ নাম থাকলে এটা পাচ্ছেন। দ্বিতীয় পার্ট হচ্ছে যে আপনার 2002-এ নাম থাকলে আপনি যার নামে ফর্ম, এই আপনার নামে যদি ফর্ম, ধরুন আপনি অসীম রায়ের নামে যদি ফর্ম হয়, তাহলে আপনার 2002-এর নাম থাকলে সেই 2002-এর এই পার্টটা পূরণ করতে হবে। আর যদি ধরুন আপনার নাম নেই, আপনার বাবার নাম বা মার নাম বা দাদুর নাম বা ঠাকুর নাম তার নাম থাকে, তাহলে আপনাকে পূরণ করতে হবে ফর্মের এই পার্টটা। এইবার আমি একটু ক্ল্যারিফিকেশান, ছোট করে ক্ল্যারিফিকেশান আপনাদের কাছে দেবো। আপনারা যে প্রশ্নগুলো করেছেন সেই ক্ষেত্রে বলছি, সেটা হচ্ছে বারবার আপনারা প্রশ্ন করছেন যে এই পার্টটা, অর্থাৎ পার্ট 2, পার্ট 3। পার্ট 2 হচ্ছে আপনার নাম 2002-এ থাকলে তখনই এটা ফিল আপ করবেন, না হলে যদি না থাকে, আপনার বাবা মার নাম থাকে, তাহলে এই দিকটা করবেন, কিন্তু তাহলে এই দিকটা 2 নম্বর পার্টটা ফিল আপ করবেন না। এখানে আপনার 2 নম্বর পার্ট আপনার নাম থাকলে, অর্থাৎ আপনার নামে ভোটার লিস্ট, ভোটার কার্ড এসছে, আপনার নাম ধরুন অসীম রায় কি সুমন্ত্র মুখার্জি যাই হোক, সেই নামটা এখানে হয়তো টাইপড হয়ে এসছে। এবার সেক্ষেত্রে সেই টাইপটা স্বাভাবিকভাবে সেই নামটাই এইখানে বসবে। ভালো করে বুঝুন, সেই নামটাই এখানে বসবে, ইলেক্টরস নেম। এবার এপিক নাম্বার ইফ অ্যাভেলেবল, এই এপিক নাম্বারটা কি, এইটা কিন্তু খুব ক্রিটিক্যাল একটা জায়গা, একটু ভালো করে বুঝে নিন। সেটা হচ্ছে অনেকের ভোটার কার্ডে দেখছি 2025-এ যে ভোটার নাম আছে, যে ভোটার কার্ড আছে, 2002-এ যখন নাম ছিল তখন এপিক নাম্বারটা অন্য। সুতরাং এই এপিক নাম্বারটা কিন্তু 2002 অনুযায়ী হবে, 2025 অনুযায়ী নয়। 2025-এ যদি কোনো এপিক নাম্বার থাকে সেটা এখানে ছাপা আছে, আর 2002-এ যদি এপিক নাম্বার থাকে, যদি একই নাম্বার থাকে তাহলে তো কোনো ব্যাপারই নয়, সেখানে এপিক নাম্বার দেবে না। যদি এপিক নাম্বার ধরুন 2002-এর ভোটার লিস্টে নেই, তাহলে সেই এপিক নাম্বার এখানে উল্লেখ করার দরকার নেই, যার জন্য নির্বাচন কমিশন ইফ অ্যাভেলেবল কথাটা লিখে দিয়েছে, যদি পাওয়া যায় সেটা লিখে দিয়েছে। এইবার আসছি, ভালো করে পরিষ্কার হলো ব্যাপারটা। অর্থাৎ আপনার নামে ভোটার এই ফর্মটা এসছে, বিএলও আপনাকে দিয়ে গেছে, আপনার নামটাই এখানে বসবে যদি 2002-এ আপনার নামটা থাকে, এবং এপিক নাম্বার যদি 2025-এর সঙ্গে মিলে যায় সেটা বসাবেন, যদি না মিলে যায় 2002-এ যে ভোটার কার্ড নাম্বারটা আছে সেইটা এখানে বসবে, 2025-এরটা কিন্তু এখানে বসবে না, এটা 2002-এরটা যদি আলাদা থাকে। কারুর 2025-এ আলাদা ভোটার কার্ড আছে, সেটা এখানে এসছে, কিন্তু 2002-এরটাই এখানে বসবে। এইবার আসুন রিলেটিভস নেম নিয়ে অনেকে আমাদের কাছে প্রশ্ন করছেন, এটা কি হবে। আপনি যদি অসীম রায় হন, আপনার বাবার নাম ধরুন সুমন্ত্র রায়, তাহলে বা আপনার অশোক রায় ধরুন, এইখানে আপনার বাবার নাম বসবে, এবং বাবার নাম বসলে তার তলায় রিলেশনশিপ, সম্পর্ক। এখানে অনেকে মিসগাইড করছেন, সেলফ লিখতে বলছেন, না লিখবেন না। ইলেক্টরস নাম যদি অশোক রায় হয়, মানে অসীম রায় হয়, মানে যার নামে ফর্ম এসছে, তার বাবার নাম যদি অশোক রায় হয়, তাহলে এখানে রিলেশনশিপ হচ্ছে পিতা পুত্রের, এখানে লিখে দেবেন ফাদার। আবার বলছি, এখানে লিখে দেবেন ফাদার, অর্থাৎ এই অসীম রায়ের বাবার নাম হচ্ছে অশোক রায়। এবার সেইখানে দাঁড়িয়ে রিলেশনশিপ, ছেলের সঙ্গে বাবার সঙ্গে সম্পর্ক, ফাদার হিসেবে লেখা থাকবে। জেলা, আপনার জেলার স্টেট বলছি না। এসি নাম্বার, এই পার্ট 2টা আবার বুঝে নিন, এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এই জায়গাটা কিন্তু এই বাইরে যারা ফর্ম ফিল আপ করছেন তাঁবু খাটিয়ে না, তারা অনেকে ভুলভাল এখানে বসিয়ে দিচ্ছেন। এসি নাম্বার বলতে কি, বিধানসভার নম্বর। ধরুন আমি আবারও বলছি, আমি পানিহাটিতে থাকি, আমার পানিহাটির বর্তমান এসি নাম্বার হচ্ছে 111। অর্থাৎ প্রত্যেক বিধানসভার একটা নাম্বার থাকে, 294টা বিধানসভার মধ্যে প্রত্যেকটা বিধানসভার নিজস্ব চিহ্নিতকরণের নাম্বার থাকে। আমার পানিহাটির বিধানসভার নম্বর হচ্ছে 111। এবার আমি কি এখানে 111 বলে লিখব? না, আমি লিখব 2002-এ পানিহাটির নাম কি ছিল, নাম্বার কি ছিল। 2002-এ আমি খেয়াল করে দেখেছি যে পানিহাটির নাম্বার ছিল 135, অর্থাৎ
এই 135টা আমাকে লিখতে হবে। আমি যদি এখানে 111 লিখে দিই তাহলে কিন্তু আমার ফর্ম বাতিল হতে পারে। বিভিন্ন এই বাইরের সকল তাঁবু খাটিয়ে রাজনীতিবিদরা যেসব ক্যাম্প করছেন না, সেখানে এগুলো প্রচুর ভুল লিখছেন, আমি প্রচুর খবর পাচ্ছি। আমি সঙ্গে সঙ্গে যারা ফোন করছেন তাদের বলছি যে আপনারা দেখে নিন, আপনারা সংশোধন করে নিন, এই এসি নামের ফাঁদে পা দেবেন না। আপনি যদি তৃণমূলের ভোটার না হন, আপনার এখানে ভুলটা বসিয়ে দেবে। অর্থাৎ ওনারা তো বলবেন যে দেখুন আপনার নামে 111 নম্বরে আছে, 111 নম্বর এসি নাম্বার, এখানে এই যে এসি নাম্বার 111 পানিহাটি আছে, আপনি এখানে 111ই বসিয়ে দিন। না, আপনার 2002-এ যে নম্বরটা ছিল, 2002-এর নম্বরটা পাবেন কোথা থেকে? 2002-এ যে পাতাটা আপনি খুলতে পাচ্ছেন, যেখানে আপনার নাম আছে, সেখানে দেখবেন উপরে আপনার বিধানসভা কেন্দ্রের নাম লেখা থাকবে, সেখানে পাশে নম্বরটা লেখা থাকবে। পানিহাটি ক্ষেত্রে যেমন 135 সেখানে লেখা আছে মূল ভোটার লিস্টে, ঠিক সেই অনুযায়ী আমাকে 135 লিখতে হবে যখন আমার ফর্ম ফিল আপ করতে হবে। এবার পার্ট নাম্বার সেই 2002-এ যেটা আছে সেইটা, সিরিয়াল নাম্বার এটা ব্যাখ্যার কিছু নেই, এটা আপনারা সবাই বুঝে গেছেন। কিন্তু মনে রাখবেন এই এসি নাম্বারটা খুব ভাইটাল, এসি নাম্বারটা খুব ভাইটাল। এই এসি নাম্বারে বিভিন্ন বাইরের পার্টি অফিসের ক্যাম্পগুলো থেকেই ভুলভাল বসিয়ে দেওয়া হচ্ছে। কেউ ইচ্ছাকৃতভাবে বসাচ্ছেন, বেশিরভাগটাই অনিচ্ছাকৃতভাবে বসাচ্ছেন। মানে বেশ কিছু অশিক্ষিত লোকজন বসে পড়ছেন ফর্ম ফিল আপ করতে, লিখতে জানেন বলে বসে যাচ্ছেন, কিন্তু এসি নাম্বারটা কখনোই কিন্তু 2025-এর নয়, এটা 2002-এর। এইটা মাথায় রাখবেন। আরেকটা রিলেটিভ হচ্ছে না আপনার নাম, আপনার নাম যাই হোক, ধরুন আপনার নাম হচ্ছে, আমি বলছি সন্দীপন ঘোষ, এইখানে সন্দীপন ঘোষ, আপনার বাবার নামটা এইখানেই, সন্দীপন ঘোষের নামেই কিন্তু ফর্ম। এইটা হচ্ছে পার্ট 2-র এই পার্টটা তখনই আপনি ফিল আপ করবেন যখন আপনার নাম 2002-এ আছে। এইবার আসুন এই 3 নম্বর পার্ট। যদি 2 নম্বর পার্ট ফিল আপ করেন, 3 নম্বর পার্ট ফিল আপ করতে হবে না। আবার বলছি, যদি 2 নম্বর ফর্ম পার্ট ফিল আপ করেন, 3 নম্বর ফিল আপ করতে হবে না। আপনার ধরুন আপনি বলেন যে আমার নামও আছে, আমার বাবার নামও 2002 আছে, আমার নামটা আমি এখানে ফিল আপ করলাম, আমার বাবার নামটা এখানে ফিল আপ করলাম না, কোনো প্রয়োজন নেই। কারণ আপনার নির্বাচন কমিশন আপনার লিঙ্কটা চাইছে যে আপনি অরিজিনালি এই দেশের নাগরিক কিনা, ভোটার কিনা। ফলত সেই জায়গা থেকে দাঁড়িয়ে এইখানকার সঙ্গে এখানের মিলটা ওরা পেয়ে যাচ্ছে। এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার 2002-এর 2002-এর এইটা হচ্ছে যদি আপনার নাম এখানে না থাকে, অর্থাৎ আপনার নাম 2002-এ নেই, আপনার তখন বয়সই হয়নি, আপনার বাবার নাম আছে, সেইখানেই কিন্তু এখানে বাবার নামটা বসাতে হবে। সেক্ষেত্রে কিন্তু এই পার্টটা ফিল আপ করবেন না, ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। এইখানে বাবার নাম, আবার বলছি এখানে এপিক অ্যাভেলেবেল, 2002-এর এপিক, 2002-এর এপিক, 2002-এর এপিক। এবার 2002-এর এপিকের সঙ্গে 2025-এর এপিক মিল হতে পারে, তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু দেখে নেবেন 2002-এর নামের পাশে এপিক আছে কিনা, যদি থাকে সেটা বসাবেন, না হলে এটা ব্ল্যাঙ্ক রেখে দেবেন। এবার রিলেটিভ নেমটা কার, এটা অনেকে প্রশ্ন করছেন। মানে এটা আত্মীয়র নাম কি, কে, মানে অনেক একটু স্বাভাবিকভাবে কনফিউশন, নির্বাচন কমিশনের উচিত ছিল এটাকে আরও বেশি করে পরিষ্কার করা। রিলেটিভ নেম বলতে আপনি অসীম রায়, আপনার বাবার নাম অশোক রায়, এবার এই অশোক রায়ের সঙ্গে আপনার সম্পর্কটা কি? আপনি তো সান, মানে অশোক রায়, মানে অসীম রায়ের বাবার নাম হচ্ছে অশোক রায়, এখানে আপনি অশোক রায় লিখেছেন, রিলেটিভস নেম হবে। রিলেটিভস নেমটা কি? এইটা হচ্ছে এই অশোক রায়ের বাবার নাম, ধরুন সুশোভন রায়, সেইখানে অশোক রায়ের বাবার নাম, অর্থাৎ বাবা দাদু। আমি একটু পরিষ্কারভাবে বলছি, এখানে মানে বাবা আমি লিখে দিলাম, এখানে রিলেটিভস নেম হচ্ছে দাদু। কেন দাদুর নামটা বলছি, তার কারণটা হচ্ছে 2002-এর ভোটার লিস্টে আপনার বাবার নামের পাশে কিন্তু দাদুর নামই আছে, তার সন্তান, বুঝতে পারছেন? এখানে বাবা দাদু লিখবেন না, কিন্তু নামটা লিখবেন, আর বাবার নামটা এখানে লিখবেন। রিলেশনশিপটা হচ্ছে ফাদার, অর্থাৎ এই বাবার যে বাবা, সেইখানে ফাদার বলে এখানে লিখতে হবে, বাবা বলে লিখতে হবে। ডিস্ট্রিক্ট, স্টেট বলার কিছু নেই। এসি নাম্বার, আবার বলছি এইখানটা সতর্ক থাকুন, এসি নাম্বার এইটা কিন্তু 2002-এর, এটা কিন্তু 2025-এর নয়। এখানে প্রচুর ভুল এন্ট্রি করছেন, ফলত কী হবে, এই ফর্মটা যখন গিয়ে জমা পড়বে তখন ফর্মটা আলটিমেটলি বাতিল হবে। দয়া করে যারা রাজনৈতিক দলের ক্যাম্প করছেন তারা অনেক অজ্ঞানত এই কাজটি করে ফেলছেন, আলটিমেটলি তাদের নাম বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা এখানে হবে। কিন্তু যদি এসি নাম্বারটা ভুল হয়, এসি নাম্বারটা 2002-এর, এখানে আপনার ক্ষেত্রে নিজের হলে 2002-এর, আবার আপনার বাবার ক্ষেত্রে হলো 2002-এর। এসি নাম্বার বলতে বিধানসভার নম্বর, আর ওই ভোটার লিস্টের ডান দিকের কর্নার একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা হচ্ছে পার্ট নাম্বার, আর আপনার নামের আগে যে নাম্বারটা থাকে সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার। আমি 2 আর 3টা আরেকবার ব্যাখ্যা করলাম, কেন আপনারা প্রচুর প্রশ্ন করছেন। আমি কয়েকটা ছোট তথ্য আপনাদের কাছে এই প্রসঙ্গে বলে নিই, যারা ফোন করেছেন আমাদের দপ্তরে। অনেকেই বলছেন যে আমার বাবা তো মৃত,
তাহলে কি এখানে এটা ফিল আপ করবো? হ্যাঁ, 2002-এ তো তিনি বেঁচে ছিলেন, তাহলে আপনি কেন ফিল আপ করবেন না? এখন হয়তো মারা গেছেন, 2015-এ হয়তো মারা গেছেন, কিন্তু 2002-এর রেফারেন্সটা ওরা চাইছে। এটা হচ্ছে 2002 লাস্ট এসআইআর। দেখুন, বলো তো বাবার নামটা লিখবেন। এবার অনেকে বলছেন আমি কি লেট লিখবো? এই নামের পেছনে ধরুন ফাদার্স নেম বা গার্জেন্স নেম বা এখানে কোনো জায়গায় কি লেট লিখবো? লেখার দরকার নেই। কেন, ভোটার লিস্টে আপনার নামের পাশে যখন বাবার নাম থাকে তখন কি কোনো জায়গায় দেখেছেন চন্দ্রবিন্দু মানে ওং বলে লেখা বা লেট বলে লেখা? কখনো লেখা থাকে না। আপনার বাবা মারা গেছেন, ভোটার লিস্টে তার নাম নেই 2025-এ, কিন্তু সেই নামটার আগে লেট শব্দ বসানোর কোনো জায়গায় কোনো বাধ্যবাধকতা নেই। লিখলে কোনো কাটা যাবে না, লিখে থাকলেও কোনো ভুল নয়, কিন্তু লেখার কোনো প্রয়োজন নেই। মৃত মানুষকে লেট আলাদা করে চিহ্নিতকরণের লেখার দরকার নেই, কেন মৃত থাকলে ভোটার লিস্টে নাম অটোমেটিক বাদ যাওয়ার ব্যাপার আছে। আর এপিক নাম্বার কোনটা লিখবেন সেটা আমি আগেও ক্লিয়ার করেছি। এপিক নাম্বার 2002-এর সেটা লিখতে হবে। আরেকটা হচ্ছে যেটা অনেকে জিজ্ঞেস করছেন যে কালো পেনে লিখবো না নীল পেনে লিখবো, অ্যাজ ইউ উইশ, কোনো অসুবিধা নেই। কোন এতে লিখবো? আরেকটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর আপনাদের বলি। ধরুন এপিক নাম্বারটা তো ইংরেজিতে লিখতে হবে। আপনি বাংলায় বাবার নাম লিখেছেন, দাদুর নাম বাংলায় লিখেছেন, তাতে কি কোনো অসুবিধা হবে না? তাতেও কোনো অসুবিধা নেই। এপিক নাম্বার বলুন, আধার কার্ড নাম্বার বলুন, এগুলো ইংরেজিতে থাকবে, কোনো অসুবিধা নেই। আপনি ডেট অফ বার্থ নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করছেন যে ভোটার কার্ডে এক, আধার কার্ডে এক, যেটা জেনুইন সেইটা বসাবেন, এবং সেটার সঙ্গে যেন বিশাল কিছু ভোটার কার্ডে তফাৎ না হয়। অনেকে বলছেন আধার কার্ডে 1 বছরের তফাৎ আছে। অ্যাকচুয়াল ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দিন, তার সপক্ষে যদি প্রমাণ দেখতে চান বিএলওকে দেখে নেবেন। মূলত এই ব্যাপারটাই আপনাদের কাছে আজকের সিনপসিস। এই কথা অনেক প্রশ্ন করেছেন, আমি আগামীকালও আবার প্রয়োজন হলে যাব, যে মানে আসবো আপনাদের কাছে। যে প্রশ্নগুলো আমাদের দপ্তরে আপনি ফোন করে বলছেন, অনেক টেকনিক্যাল ছোট ছোট প্রশ্ন আপনারা করছেন, আপনাদের আবার বলছি যে এটা এই পার্টটা 2025-এর, এই পার্টটা 2002-এর, এই পার্টটা 2002-এর। এইটা ফিল আপ করলে এটার দরকার নেই, এটা ফিল আপ করলে এটার দরকার নেই। অর্থাৎ একটা আপনি ব্ল্যাঙ্ক রেখে দিন। আপনার নাম যদি 2002-এ থাকে তখন এইটা ফিল আপ করবেন। আপনার নাম যদি 2002-এ না থাকে, 2000 মানে বাবার নাম যদি থাকে, বাবা, দাদু, মানে বাবার নাম, মার নাম, দাদুর নাম, ঠাকুমার নাম, এই চারটেই এন্টায়ারলি, এর বাইরে নয়, সেইটা তাহলে এইখানে ফিল আপ করতে হবে। শেষ একটা প্রশ্নের উত্তর দিয়ে শেষ করব। ধরুন আপনার ম্যাপিং নেই, অর্থাৎ আপনার 2002-এর ভোটার লিস্টে আপনার নাম কোথাও নেই, আপনারও নাম নেই, বাবারও নাম নেই। আপনারা কী করবেন সেটা আপনারা বলছেন। সে তথ্য আমি বিশ্লেষণে অতীত করেছি, আবারও বলছি। 1987 থেকে 2004 পর্যন্ত যাদের নাম মানে যাদের জন্ম, তাদের নিজেদের এজ সার্টিফিকেট এবং বাবা মার দুজনের একটা জন্ম সংক্রান্ত একটা প্রমাণ কিছু দিতে হবে। 13টা প্রমাণ এই সংক্রান্ত বলেছে, ব্যাংকের নথি থেকে শুরু করে পোস্ট অফিসের নথি, এলআইসি, বিভিন্ন ধরনের বলেছে। সেই ক্ষেত্রে শুধু সেই 13টা নথির একটা জমা দিতে হবে, এখন নয়, হিয়ারিংয়ের সময়। শুধু এই পার্টটাকে ফিল আপ করে আপনাকে ফর্মটাকে ফেরত দিয়ে দিতে হবে যদি এই দুটো কোনোটাই আপনার না থাকে। তখন আপনাকে 9ই ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি পর্যন্ত আপনাকে টেলিফোন না, আপনার বাড়িতে বিএলও আসবেন, আপনাকে একটা নোটিশ ধরাবেন যে আপনি এটা ফিল আপ করে দিয়েছেন, আপনার ম্যাপিং নেই, কারোর সঙ্গে কানেকশানস নেই। আপনি যথাযথ প্রমাণপত্র নিয়ে নির্দিষ্ট ইলেকশন দফতর বলতে প্রত্যেক বিধানসভায় হয়তো 3-4টে করে সেন্টার হবে, জানি না কি করবেন তারা, সেইখানে আপনাকে গিয়ে কিন্তু উপস্থিত হতে হবে। সেইখানে আপনি উপস্থিত হলে ওই ডকুমেন্টগুলো ওরা দেখবেন, দেখে যদি বলেন এলিজিবল তখন আপনার নাম উঠবে। কিন্তু এই পার্টটা আপনি সব যারা ফর্ম পাচ্ছেন এই ফর্মটা সবাই ফিল আপ করে অবশ্যই দেবেন। এইটা থাকলে দেবেন আপনার নিজের, এটা বাবার নাম থাকলে দেবেন, মামার নাম থাকলে দেবেন, বা দাদুর নাম থাকলে দেবেন, বা ঠাকুমার নাম থাকলে দেবেন। নচেত নয়, তখন এইটা ফিল আপ করেই বিএলওকে দিয়ে দেবেন। আর মনে রাখবেন, পরিবারে কেউ মারা গেলে, অনেকেই আমাকে বলছেন যে ফর্ম তো দিচ্ছে না বিএলও, কেউ মারা গেলে। ভুল করছেন, ফর্ম নিয়ে এইখানে বড় বড় করে লিখে দেবেন ডেট, এইখানে লিখে এখানে সই করিয়ে দেবেন, ডেথ সার্টিফিকেট দিয়ে দেবেন। এই ফর্মটা আপনারই ফর্ম, কেন আপনার এখানে কিউআর কোড আছে। ফলত আপনার পরিবারে কেউ মারা গেলেন, ধরুন 2025-এ ভোটার লিস্টে নাম আছে, তারপরে মারা গেছেন বা তার আগে মারা গেছেন, 2025-এ ভোটার লিস্টে নামটা উঠে আছে, এই কিউআর কোডে একটাই ফর্ম জেনারেটেড, ফলে এইখানে ডেট কথাটা বড় করে লিখে দিলে, দিয়ে সই করে দিলে, এই কপিটা বিএলওর হাতে দিয়ে দেবেন। বিএলও আপনাকে ডেটের ফর্মে সই করানোর জন্য বাধ্য। কোনো বিএলও না করলে সরাসরি নির্বাচন অফিসে গিয়ে ইলেকশন ইনচার্জকে চিঠি দিয়ে ডেথ সার্টিফিকেট দিয়ে একটা সই করিয়ে নিয়ে আসবেন। কারণ আপনার পরিবারে কেউ মৃত থাকলে সেই ফর্ম যদি জেনারেটেড হয়ে যায় তাহলে কিন্তু আপনারও কপালে সমস্যা হতে পারে।
আশা করি সেটা করবেন না, মানে সেটা সতর্ক থাকবেন। বিএলওকে বলবেন আপনি দিতে বাধ্য, আপনি ফর্ম দিন, আর ফর্ম দেওয়ার সময় বিএলওর হাতে দেবেন, কোথাও গিয়ে দেবেন না, বিএলের হাতে দেবেন না। প্রত্যেক বিএলও আপনার বাড়িতে যেতে বাধ্য, 3 বার যেতে বাধ্য। আরও ডিটেলস পরবর্তীকালে আসবো। আজকে আপাতত এইটুকুই 2 নম্বর এবং 3 নম্বর পার্ট নিয়ে বোঝালাম, এবং যাদের ফোন আমরা ধরতে পারছি না তাদের প্রত্যেকের সঙ্গে আমরা পরবর্তীকালে ফোন করব। প্রশ্ন সংক্ষেপে রাখবেন, রেডি রাখবেন, যাতে দ্রুত প্রশ্ন নোট করে নিয়ে আপনাদের কাছে প্রতিদিন বিকেলবেলা বাংলার মনে ফিরে আসতে পারি।